অংশগ্রহণ করেন। 1 আগস্ট আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে অবৈধ সরকার, যা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারা দেশের ছাত্র জনতার ঢল। এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, কর্মসূচি দেওয়ার সাথে সাথে এবং স্পট ঘোষণা করার সাথে সাথে ছাত্ররা এখানে গ্যাদারিং করতো এবং একটা মাস গ্যাদারিং, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারো মাধ্যমেই শুনতো, তার বন্ধু বান্ধব সহ তারা মূলত একত্রিত হয়ে যেত। দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে 3 আগস্ট শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 3 আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে 1 দফার ঘোষণা। অসহযোগ আন্দোলনের ডাকে একাত্মতা পোষণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী জাহিলিয়াতের পুরো সময়টাই আমরা দেখেছি, আমরা যারা এই তরুণ প্রজন্ম আছি, আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখনই হচ্ছে এই সরকার ক্ষমতায় আসে, এই আওয়ামী জাহিলিয়াত। এই ক্ষমতায় আসার পরেই দেখেছি যে মানুষের ন্যূনতম যেই একটি ডিগনিটি আছে এই সরকার সেটিও স্বীকার করেনি। আমরা গুম, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতনের এই ইতিহাসের মধ্য দিয়েই কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক বিকাশটি ঘটেছে। এই পুরো প্রজন্ম একটি মানসিক ট্রমা নিয়ে বড় হয়েছে। আমরা ধাপে ধাপে আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, স্তরে স্তরে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছে, এবং আমরা চেয়েছি এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে যেন তার মানবিক মর্যাদা এবং ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে এই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়, আওয়ামী জাহিলিয়াতের মধ্যে না থাকে। 9 দফা দাবি পেশ করা কালীন সময়ে অসংখ্য গণহত্যা চালানো হয়, অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয়, এবং ছাত্র জনতা সকল পেশার মানুষ মারা যান, গ্রেফতার হন। এই কারণে 9 দফা থেকে 1 দফা দাবিতে পরিণত হয়। 4 আগস্ট সারা দেশ উত্তাল 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা 6টা থেকে 2য় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 5 আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলার আকাশে বাতাসে। মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি। সবাই অপেক্ষমান, মানুষ কি নামবে রাজপথে, আসবে ঢাকায়? এই দুঃশাসনের অবসান হবে কি? কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে? 36 জুলাই যখন কর্মসূচি ঘোষণা করা হয় যে চলো চলো ঢাকায় চলো, সমন্বয়কদের মধ্যে আসলে মানুষ আসবে কিনা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা যারা ছিলাম আমরা আশ্বস্ত করেছি যে করেই হোক আমরা অন্তত আসবো সবাই মিলে। আমরা যদি সবাই নামি তাহলে সাধারণ মানুষ নামার জন্য উন্মুখ হয়ে আছে। তখন যেটা হয় যে আমরা বিভিন্ন শাখাকে আমরা কিন্তু ক্যাম্পাস ধরে ধরে ভাগ করে দিই। কিছু শাখাকে ভাগ করি আমরা শাহবাগের এলাকায়, কিছু কিছুকে উত্তরায়, এরপরে বসুন্ধরা এলাকায়, এরপরে এরকম বিভিন্ন জায়গায় আমরা সেট করে দিই মহানগরগুলো, কাউকে মিরপুরে, কাউকে মোহাম্মদপুরে। এভাবে যখন আমরা ভাগ করে দিই যে সবাই যাতে সাধারণ মানুষদেরকে নিয়ে আলটিমেটলি মুভ করতে পারে, যে আমরা আসলে গণভবনের দিকে আমরা আগাবো আমাদের ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও মোহাম্মদপুরে। এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিনগ্রাদ। রাজশাহীতে শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হান। আমাদের যে শহীদ আলী রায়হান, যিনি শাহাদত বরণ করছে, রাজশাহী মহানগরী শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছিল, তার গ্রুপটাও সামনে ছিল। সেখানে রাজশাহী মহানগরী সভাপতি সাবেক হাফেজ খায়রুল ইসলাম, তার নেতৃত্বে 2টা গ্রুপ আমরা সামনে দিয়ে অগ্রসর হয়। এক পর্যায়ে যখন আলুপট্টিতে আমরা পৌঁছি, সেই মুহূর্তে সামনে পুলিশের বিশাল একটা গ্রুপ চলে আসে। পুলিশ আসা মাত্র তারা বেপরোয়া ফায়ার
বেপরোয়া রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড। যখন পুলিশরা এসে আমাদের উপর হামলা শুরু করে, আমরা সেই মুহূর্তে আর টিকতে পারি নাই। টিয়ার সেলের কারণে আস্তে আস্তে আমরা পিছনে সরা শুরু করি এবং আমাদের অনেকজন ভাই সেই মুহূর্তে গুলিবিদ্ধ হয়। আমার পিছনে আলী রায়হান ভাই, তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, তাকে কোলে করে নিয়ে যায়। আমাদের আরো 30 থেকে 40 জন ভাই সেই দিন গুলিবিদ্ধ হয়। হঠাৎ কি হলো এ শহরের? লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা, যাত্রাবাড়ি, টঙ্গী, গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ মুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ যেন এক অভাবনীয় ঘটনা। ধর্ম, বর্ণ, দল, মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা, যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। পুলিশ, বিজিবি আর র্যাবের উন্মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার। আবু সাইদ, মুগ্ধ, শান্ত, ইয়ামিন, ফায়াজ সহ নাম না জানা হাজারো শহীদের খুনের বদলা নেয়ার সংকল্প যেন প্রতিটি স্লোগানে। উত্তরার যে একটা বড় মিছিল ছিল, তো উত্তরা থেকে যখন আসা শুরু হয় এবং যাত্রাবাড়িতে সেদিনেও আসলে অনেক বেশি বিভৎসতা ছিল, অনেক মানুষ যাত্রাবাড়িতে মারা গিয়েছে। ওইখান থেকে যখন আসা শুরু হয় এবং আমরা শাহবাগে যখন ছিলাম, আমরা তখন শাহবাগে কিন্তু একটা থমথমে পরিস্থিতি ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম শুধু আর্মি আছে আর কেউ নাই। তখন যেটা হয়েছিল যে আমরা সবাই পিজির পেছনটাতে সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম। মিরপুরে ওরা যখন মুভ করা শুরু করে শাহবাগের দিকে, তখন ওরা বিজয় সারণী হয়ে যখন শাহবাগে আসে একটা অংশ, আবার একটা অংশ হচ্ছে যে পরবর্তীতে গণভবনের দিকে যায়। তো এর মাধ্যমে মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয় এবং আসলে এই যে গণজোয়ার ছিল, এই গণজোয়ারকে গুলি দিয়ে তো থামানো পসিবল না। এই যে মানুষের একটা মানে প্রয়োজনে শহীদ হবে এরকম একটা ব্যাপার ছিল। তো এই সবাই শহীদ হইতে যাওয়ার কারণে আসলে দেখা গেছে যে আসলে আমরা বিজয়টা আলটিমেটলি অর্জন করেছি। এরই মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হলো। অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার স্বাদ। কৃতজ্ঞতার সিজদায় অবনত হয় শত মানুষ। চোখ ভরা অশ্রু, হয়তো স্মৃতিতে ভাসছে ঘাতকের বুলেটে প্রাণ যাওয়া প্রিয়জনের মুখ, গুম হয়ে যাওয়া স্বজনের ভালোবাসা। এই যেন এক অভূতপূর্ব সাহসের বাংলাদেশ, যা কেউ কোনোদিন দেখেনি আগে। সিদ্ধান্ত করা হয় তাদের চাপের মুখে পড়ে। শান্তমণির লাশ দেবে আমার হাতে, আমি তো তখনও বুঝি না আমার শান্তমণির লাশ আমার হাতে দেবে। হয়তো অন্য কারো লাশ আমার হাতে দেবে, আমি বলবো যেটা আমার শান্তমণি না। যাই দেখি তো আমার শান্তমণি, আমার মানিক এরকম রক্তাক্ত হয়ে গেল। আমি এত অনুরোধ করলাম যেন পোস্টমর্টম করে না, কেউই আমার কথা শুনলো না। আমার ছেলেটাকে এরকম রক্তাক্ত করে দিল। এরপর লাশ নিয়ে আমি 4টার সময় বাড়িতে চলে যাই। তখন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আমার ছেলে জীবিত থাকতে যদি এরকম পুলিশ প্রটোকল দিত, তাহলে তো আমার ছেলেটা এরকম হয়তো না।